জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি মাঝার মাহবুব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র মেরামতেই আগ্রহী, নির্বাচনে অংশ নিতে চান না তিনি। ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, কেবল দেশ সংস্কার করতে দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস, আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী নন তিনি। এছাড়া জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফর বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফর বলেও দাবি করেছেন প্রেস সচিব। তার 4 দিনের সফরে 12টি দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছেন ডক্টর ইউনূস, আর সবাই বাংলাদেশের পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এবং উনি রাষ্ট্র মেরামতের যে কাজটা, এটাকে উনি ভাবছেন যে এটা বাংলাদেশের জন্য, এটা হচ্ছে বাংলাদেশের নতুন জেনারেশন, বাংলাদেশের জন্য এটা একটা বিগেস্ট অপরচুনিটি। এবং এইটা একটা খুবই মহৎ একটা কাজ। এই মহৎ একটা কাজকে উনি একটা সঠিক জায়গায় নিয়ে যেতে চান। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না, আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটা হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, সংশ্লিষ্টদের ব্যক্তিগত ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। আগামী 30 দিনে এসব অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময়সীমা বাড়ানো হবে। এক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। যাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীর তথ্য বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। এদিকে সরকারি চাকরির বয়সসীমা 35 করা আন্দোলনকারীদের উপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার সকালে চাকুরিতে প্রবেশসীমা 35 করার দাবিতে শাহবাগে সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থানে আন্দোলনকারীরা এক পর্যায়ে মিছিল ও স্লোগান দেওয়ার সময় তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের এই হামলায় আন্দোলন আরও তীব্র হয় এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আন্দোলনকারীরা এবং দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চাকরি প্রত্যাশীরা। বাংলাদেশের রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানে আমাদের প্রবেশাধিকার প্রশ্নে আমাদের বয়স 35 করার দাবিতে আমরা এই যুক্তিকে আন্দোলন করে যাচ্ছি। বিশ্বের 162 দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা 35। সেই সমস্ত দেশে 35 করার ফলে তাদের মানব সম্পদ দক্ষ হয়েছে, গবেষণা এগিয়ে গিয়েছে। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথেই থাকব। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার বিষয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন এ তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হল জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের অনেক দিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন, অনেকে আপনারা সবাই চেনেন। এই কমিটির মেম্বার সেক্রেটারি হল এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল, এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে।
সাভারের আশুলিয়ায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 4 শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। অন্তত 30 জন। ভাঙচুর করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত 5টি গাড়ি। সোমবার বেলা 12টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেশ কিছু দাবি পূরণের বিষয়ে মণ্ডল গ্রুপের একটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সভার আয়োজন করা হয়। তবে বিষয়টি সমাধান না হওয়ায় কারখানার সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় আশপাশের অন্যান্য কারখানা থেকেও শ্রমিকরা যোগ দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ও র্যাব। এ সময় গুলিতে এক শ্রমিক নিহত হন। গুলিবিদ্ধ আরও 4 জনকে উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত হন অন্তত 30 জন শ্রমিক। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শিল্প কারখানার নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারা। তাদের অভিযোগ, নিখোঁজের গুজব রুটিয়ে আগুন ও ভাঙচুর করা হচ্ছে। সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও মিলছে না। সোমবার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। কারখানা মালিকরা বলেন, নিরাপত্তার দাবি জানাই, তা না হলে শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিকদের 18 দফা দাবি বাস্তবায়নের পরও পোশাক খাতে অসন্তোষ বিরাজ করছে, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কিছু মহল গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য উদ্যোক্তাদের। সংবাদ সম্মেলনে শ্রমিকদের মতো মালিকরাও নিরাপদ কর্মপরিবেশের দাবি তুলেছেন। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বিজিএমইএর সদস্যরা। হয় বাস্তবসম্মত নিরাপত্তা দিতে হবে, না হলে বলতে হবে আমরা নিরাপত্তা দিতে অক্ষম, আমরা তাহলে আমাদেরকে বলে দিই আমরা ফ্যাক্টরি চালাবো না। কিন্তু এই অবস্থায় আমরা প্রতিদিন যাবো, আমাদের শুধু শ্রমিক না, আমাদের এখন কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা বলছে আমরা ফ্যাক্টরিতে যেতে পারবো না। এটা কি একটা ইন্ডাস্ট্রির জন্য সুস্থ পরিবেশ? আজকে কালকে আমি রাকিব ভাইয়ের কাছে আসছিলাম, রাকিব ভাই আমার রিকোয়েস্ট করছিল যে আজকে ফ্যাক্টরি খোলা রাখার জন্য, এবং এখানে কালকে আর্মিরা গিয়েছিল, আমার এখানে বিকালবেলা তারাও বলছিল খোলা রাখে। আমি কিসের নিরাপত্তার উপরে খোলা রাখবো? গেল 15 বছরে শ্রমিকরা ন্যায্য অধিকার যেমন পায়নি, তেমনি কলকারখানা বন্ধ হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনে শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। ওনারা আরো বলেছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত সামাজিক সুরক্ষা রাখার কথা, বাসস্থান সহ অন্যান্য মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি, সেগুলোও যথেষ্ট না। ওনারা আরো বলেছেন যে শ্রমিক কল্যাণের জন্য যে সমস্ত পদক্ষেপ হওয়া উচিত, সেগুলো যথোপযুক্তভাবে হয় না। ওনারা বলছেন বহু শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, এগুলিকে সচল করার জন্য সঠিক উদ্যোগ নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে এখানে সরকারি নিয়ম নীতির ব্যত্যয় আছে এবং অনেক বড় ধরনের স্বার্থ এটার উপরে প্রভাবিত করছেন। 12 বছর পর সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার তদন্ত কাজ নতুন মোড় নিল। দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আদেশে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটিকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এর আগে রোববার সাগরণী হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান। আলোচিত এ হত্যাকাণ্ডের প্রায় 12 বছরে 113 বার সময় নিয়েও আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেনি র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে।
এদিকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সোমবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। বিচার বিভাগের আমূল পরিবর্তনের দাবি জানান তিনি। শফিক রেহমানের আইনজীবী বলেন, গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। 2011 সালে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে 2015 সালে পল্টন মডেল থানায় মামলা হয়। 2018 সালে শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় জয়সহ 12 জন আদালতে সাক্ষ্য দেন। হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে। এটা কতখানি হাস্যকর কথা। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন, এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো, মাহমুদ রহমানের মতন জেলে গিয়েছেন এবং কিছু সময় কাটিয়েছেন। তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগের কী অবস্থা। গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি, কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি। হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলে পেলে, যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না, তার কারণ চাকরিও নেই। দুটো কারণ, অর্থাৎ মেরিট এবং চাকরি। এই মেরিট এবং চাকরি যাতে ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে, এবং অবিলম্বে খাল সংস্কার, নদী সংস্কার, পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে। 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাগিব নূরের আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় সুলতান মোহাম্মদ মনসুর আদালতকে বলেন, 28 অক্টোবরে যুবদল নেতা হত্যার সঙ্গে তিনি জড়িত নন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, সুলতান মোহাম্মদ মনসুর ডক্টর কামাল হোসেনের সাথে যোগ দিলেও আওয়ামী লীগকে সহায়তা করেছেন। এছাড়া এদিন বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদকে 3 দিনের রিমান্ড দেন আদালত। বিএনপির যে মহাসমাবেশ হয়েছিল বিএনপির পল্টন কার্যালয়ে সামনে, সেই মহাসমাবেশের চলাকালীন সময়ে প্রধান বিচারপতির বাড়ির সামনে যারা অপেক্ষমান, যারা এই সমাবেশে ছিল, তাদের উপরে পিছন থেকে যুবলীগ, ছাত্রলীগ এবং সরকারের মদতপুষ্ট আরও অস্ত্রধারীরা এই সমাবেশের উপর আক্রমণ করে। যুবদল নেতা শামীম নিহত হয়। এই হত্যার মামলার সঙ্গে আরও এজাহার নামিয়ে অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে যে আসামি সুলতান মনসুর আহমেদ, তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়। সেই বিষয়টি আরও অধিকতর তদন্ত করার জন্য তারা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাইবার আইনে দায়ের হওয়ায় স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন। আইন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে এই বছরের আগস্ট পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5,818টি মামলা চলমান রয়েছে। বর্তমান সরকারি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। 1,340টি স্পিচ অফেন্স সম্পর্কিত মামলার মধ্যে বিচারাধীন 879টি মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে ষষ্ঠ মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করা হবে। এছাড়া তদন্তাধীন 461টি মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। এসব মামলার কেউ গ্রেফতার থাকলে এই প্রক্রিয়ার মাধ্যমে তিনি তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন। আইন পেশায় নৈতিক মানদণ্ড রক্ষায় যথাযথ গুরুত্ব প্রদান না করলে যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে তা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। সোমবার রাতে বরিশাল নগরীর সৈয়দ আব্দুর রব শেরনিয়াবাদ
আইনজীবী এনএক্স ভবনে মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিচার বিভাগের উদ্দেশ্য মানুষের অধিকার রক্ষার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে বিচার প্রার্থীর সময় ও খরচ দুটি কমে, আর বিচার প্রার্থীকে যেন বারবার আদালতে আসতে না হয়। একটি ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। আমার প্রত্যাশা থাকবে বরিশাল বারের প্রত্যেক সদস্য আমাদের শত বছরের আইনি ঐতিহ্য, জুডিশিয়াল নর্মস, ম্যানার, এটিকেট যথাযথভাবে অনুসরণ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষানবিশ ক্যাডেট সহ 3 জনের মৃত্যু হয়েছে। জাহাজের সেকেন্ড অফিসার মহিউদ্দিন জানান, বেলা 11টার দিকে ওয়ার্কশপের ইনচার্জ সৌরভ সহ বেশ কয়েকজন জাহাজের রক্ষণাবেক্ষণের জন্য চাবি নিয়ে যান। এ সময় জাহাজের সামনের অংশের স্টোরের চাবি দিয়ে খোলার সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণের ঘটনা। পরে ফায়ার সার্ভিস ও বন্দরের টাগবোট থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আশপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়, তবে এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত নয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। নিহতদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি। জাহাজটিতে নাবিক সহ প্রায় 43 জন ছিলেন বলে জানা গেছে। বাংলার জ্যোতি জাহাজটি 1987 সালে ডেনমার্ক থেকে কেনা হয়। 131 মিটার দৈর্ঘ্যের জাহাজটি তেল খালাসে কাজ করে আসছিল। ডেকের সৌরভ উনি জাস্ট এই ঘটনার 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড আগেই চাবি নিয়ে সামনে গেলেন। ওইখানে স্ট্যান্ড বাই ছিলেন ওয়ার্কশপের 2 জনের নাম আমরা জানতে পারছি, আরও 2 জন থাকতে পারেন। আপাতত 2 জন মিসিং ওয়ার্কশপের, আর হচ্ছে যে ডেকের সৌরভ 3 জন আমরা এই পর্যন্ত জানতে পারছি। ফোরপিকে একটা স্টোর আছে যেখানে পেইন্ট, রশি, অন্য কিছু থাকে। আবার ওইদিকে আমাদের সামনে যে উইঞ্চ আছে, উইঞ্চেও কাজ চলছিল। এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে ইলেকট্রিক ফায়ার নাকি কোনো সলিড ফায়ার থেকে আসছে, বাট ওইখান থেকে মূলত আগুনের সূত্রপাত। 40 থেকে 45 জন লোক জাহাজে অনবোর্ড ছিল। তো সেই হিসাবে আমরা এখন 1-2 জন মাস্টার করছি, খুঁজে পাচ্ছি না। আমরা দেখবো সেটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, যেহেতু 11,700 টন তেল ছিল, দ্যাট কুড বি এ ডিভাস্টেটিং ইফেক্ট। পাহাড়ে সহিংসতার ঘটনায় রাঙামাটি শহরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে তদন্ত কমিটি। এ সময় তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। দুপুরে রাঙামাটি শহরের বনরূপা জেলা প্রশাসনের কার্যালয় এলাকা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এলাকা ঘুরে দেখেন তদন্ত দল। তদন্ত কমিটির প্রধান জানান, সহিংসতার ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রণয়ন করা হবে। গেল 18 সেপ্টেম্বর খাগড়াছড়িতে গণপিটুনিতে মামুন নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটে। এর জের ধরে পরে 19 ও 20 সেপ্টেম্বর সাম্প্রদায়িক সহিংসতার খাগড়াছড়িতে 3 জন ও রাঙামাটিতে 2 জন নিহত হয়। এ ঘটনা তদন্তে 26 সেপ্টেম্বর 3 জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপারকে নিয়ে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। কমিটি আগামী 2 সপ্তাহের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। মূল কারণটা কী ছিল এবং এখানে ক্ষয়ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা, তাদের তালিকাটা প্রণয়ন করা এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়টা সরকারকে জানানো এবং সামনের সময়ে যাতে এই ধরনের সহিংস ঘটনা না ঘটে তার জন্য সুপারিশ প্রণয়ন করা। এই 3টা কাজে আমাদের করার মূল দায়িত্ব এবং এটার জন্য আমরা সব জায়গাগুলো ভিজিট করতেছি, সবার বক্তব্যগুলো নিচ্ছি। আমরা 14 দিনের মধ্যে সরকারকে এটা পৌঁছাই দেব। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের পর্যটন নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব সুযোগ আছে সব সহযোগিতা করা হবে। সোমবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ল্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজিজ আয়োজিত পর্যটনের টেকসই উন্নয়ন ও লক্ষ্য পূরণ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। সোমবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিজ আয়োজিত পর্যটনের টেকসই উন্নয়ন ও লক্ষ্য পূরণ শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। এই সময় তিনি ভিসা সহজীকরণের পাশাপাশি নিরাপত্তা প্রদান, যোগাযোগ সহজীকরণ বিষয়ে কাজের অগ্রগতি দেখেন। বলেন, বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধি করতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এগিয়ে আসতে হবে। আর বক্তারা দেশের পর্যটন খাতের নানা ধরনের সমস্যা তুলে ধরেন। এছাড়া পর্যটন শিল্পে আরও বেশি তরুণদের সম্পৃক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সম্ভাবনাময় এই খাতকে তুলে ধরার আহ্বান জানান।
The country also has the opportunity to develop sustainable tourism using its scenic beauty and archaeological heritage. This industry can also generate employment and develop community-level entrepreneurship. Achieving sustainability in the tourism industry requires systematic, continuous monitoring and a comprehensive national tourism policy that integrates sustainable development goals and involves local communities in planning and decision-making processes is essential. গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২২১ জন রোগী। মারা গেছে চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ ৮ জন। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯,৮৮৬ জন, যার ১৬,০০০ আক্রান্ত হয়েছেন চলতি সেপ্টেম্বরে। ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৮ জনের। ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৭০ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাসরত। ১৫% বাস ঢাকা উত্তর সিটিতে, বাকি ১৫% সারা দেশের। চিকিৎসকরা বলছেন সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করতে পারে। জ্বর ১০৪-এর উপর চলে গেছে, আর এইভাবে কাঁপতেছিলাম যে হ্যাঁ একেবারে অসম্ভব। ঘন্টা দুয়েকের মধ্যে আমার চোখ, ব্রেন, মাথায়, শরীরে কোনো কাজ করতেছিল না। কিছু খাওয়া যাবে না, খাবার একবারে অফ হয়ে যাবে। তরল খাবারটা খেলেও বমিতে সব ফেলে দিতে হয়। সিমটমগুলো দেখে আমি বলছি আমার যে ডেঙ্গু হয়েছে হয়তো। তারপরে পরীক্ষা করাইছি পজিটিভ। বৃষ্টির সিজন থাকলে একটা জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সাথে সাথে ডেঙ্গু মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। এই কারণে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত বছর কম্পারেটিভলি রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল আর কি, কিন্তু সিজন যেটা বললাম পিক সিজন, নভেম্বর ডিসেম্বর যা এগুলো কিন্তু কমা শুরু করে, আবার ওই জুলাই মাসের পর থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে আর কি। ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও সঠিক তদারকির অভাবে এর ব্যবহার বন্ধ হয়নি। অপরদিকে জীবাশ্ম জ্বালানির অবাধ ব্যবহারের কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের মতো ছোট দেশগুলো। তাই পরিবেশ রক্ষায় নতুন টেকসই ও কার্যকরী মডেল গ্রহণ করতে হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী সিনেট ভবনে পলিথিন বর্জন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিনের পরিবর্তে কাগজের মোড়ক ব্যবহার বাড়াতে পারলে দেশে আবারও পলিথিনের ব্যবহার কমে যাবে। ব্যবহার কমলে পলিথিনের বিক্রিও কমবে। দেশে বন উজাড়ের হার অনেক বেশি উল্লেখ করে প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণে তাগিদ দেন উপদেষ্টা। এই সময় প্রাকৃতিক বনাঞ্চলের পাশাপাশি নিজেদের গাছ লাগানোর প্রতি জোর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। পলিথিনকে সুবিধাজনক বলার তো কোনো সুযোগই নেই, সস্তা বলারও কোনো সুযোগ নেই। এটার যে প্রভাব পৃথিবীর উপর পড়ছে, এটার আর্থিক মূল্য অনেক বেশি আপনার একটা ছালার ব্যাগ এনে এক সপ্তাহে পরে ধুয়ে দেওয়ার থেকে। আমাদেরকে যদি পলিথিন দেয় এবং আমরা যদি বলি যে আমরা পলিথিনে নিব না, তাহলে কিন্তু বিক্রেতারাও এটা দেবে না, উৎপাদনকারীরাও এটা উৎপাদন করবে না, আর আমাদেরও কথায় কথায় উৎপাদনকারীদের বিরুদ্ধে পুলিশ, র্যাব এর অভিযান চালাতে হবে না। আগামী জলবায়ু সম্মেলনে বছরে $5 ট্রিলিয়ন জলবায়ু অর্থায়নের লক্ষ্যে বিশ্ব নেতাদের একমত হওয়ার আহ্বান জানিয়েছে উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ। আজ রাজধানীর একটি হোটেলে সেমিনারে এ আহ্বান জানান সংস্থাটির প্রধান ফারাহ কবির। সেমিনারে অ্যাকশন এইড একটি সমীক্ষা প্রকাশ করে, যেখানে উন্নত বিশ্ব পরিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের পেছনে কিভাবে ভূমিকা রাখছে তা তুলে ধরা হয়। এ সময় জলবায়ু বিপর্যয় প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন ফান্ড আওয়ার ফিউচারের কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত 15 বছরে এফবিসিসিআই-এর কার্যক্রম শিল্প ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে পরিচালিত হয়নি, বরং সরকারের তোষামোদী ও ব্যক্তিগত স্বার্থ হাসিল সহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সংগঠনটির নেতৃত্ব তৎপর ছিল বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। সোমবার সংবাদ সম্মেলনে বলা হয়, বাজার নিয়ন্ত্রণে এফবিসিসিআই-এর উদাসীনতা এবং ব্যর্থতার কারণে নিত্যপণ্যের মূল্য দ্বিগুণ বাড়িয়ে মুনাফা লুটেছে একটি মহল। শুধু তাই নয়, শুধুমাত্র কর্পোরেট ব্যবসায়ী ও হাউসগুলোর স্বার্থ রক্ষার কাজে ব্যস্ত ছিল এফবিসিসিআই-এর তৎকালীন নেতৃত্ব, আর বঞ্চিত হয়েছে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। সেই সাথে এফবিসিসিআই-এর সংস্কারে 8 প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। গ্রুপ পাল্টাইছে, সাদাবাজি বন্ধ হয়নি। আজকে বগুড়া থেকে ঢাকা ট্রাক আসে, পথে পথে সাদা দিতে হয়। আগের যে গ্রুপ ছিল ওই গ্রুপ নেই, আরেকটা গ্রুপ আসছে। এই সরকার এখনো সাদাবাজি নির্মূল করতে পারে নাই। আমরা সাদাবাজি নির্মূল চাই। সাদাবাজি নির্মূল হলে
10 টাকার মূল্য টাকাতে 15 টাকায় পাবে, 60 টাকা কিনা দরকার হবে না। আওয়ামী লীগের আমলাদের বহাল তবিয়তে রেখে অন্তর্বর্তীকালীন সরকার সাফল্য লাভ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় জাদুঘরের গুম বিরোধী সংগঠন মায়ের ডাক আয়োজিত জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অসংখ্য ত্যাগের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে হয়েছে। মুক্ত বাংলাদেশে গুম, অপহরণ, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গুমের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম জারি রাখার কথাও জানান স্থায়ী কমিটির সদস্য। বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্ডস যা ছিল তাই আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে বলেছিলাম, এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন? জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারবেন? আপনাদের কোন পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে এরা? সমস্ত জায়গায় ফেসিবাদের দোসররা বসে আছে, আমরা তাদেরকে রেখে তো ন্যায় বিচার পাবো না। উত্তরবঙ্গের বন্যার্তদের জন্য ত্রাণ এবং বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্রীয়ভাবে আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা বন্যার চলার সময় উদ্ধার কার্যক্রম এবং শুকনো খাবার সরবরাহ, বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম এটি অব্যাহত থাকবে। সংবিধান পরিবর্তন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। সোমবার বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাথে পার্টি চেয়ারম্যানের মতবিনিময় সভায় কথা বলেন পার্টি চেয়ারম্যান। বর্তমান সংবিধান এক ব্যক্তিকে সব ক্ষমতা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংবিধানে যেই ক্ষমতায় আসবে সেই দানব হতে বাধ্য। বর্তমান সরকারের উপর জাতীয় পার্টির আস্থা আছে, যে সংস্কার না করলেই নয়, দ্রুত সেগুলো করে স্থানীয় নির্বাচনের মাধ্যমে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করবে সরকার, এমনটাই আশা করেন GM কাদের। এখনও বিচার বিভাগে দলীয়করণ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকার 2014 থেকে শুরু করেছিল, যখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দানবে রূপান্তরিত হয়েছিল, তারপর থেকে তারা দুটো জিনিস করেছে আপনাদেরকে বলতে চাই। সমস্ত রাজনৈতিক দলকে বিভিন্ন কৌশলে তারা রাজপথ থেকে দূরে রেখেছে, দাবি দাবা আদায় থেকে দূরে রেখেছে, জনগণ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। বিএনপিকে করেছে জেল জুলুম করে, তাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তাদেরকে মামলা মোকদ্দমা করে তাদেরকে ঘর ছাড়া করেছে। আর আমাদের করেছে ঘরের ভিতরে শত্রু তৈরি করে, আমাদেরকে যখনই আমরা রাজনীতি করতে চাই তখনই আমাদের থেকে রাজনীতি ছুটিয়ে নেওয়া হয়, এবং তখনই আরেকটি গ্রুপ দিয়ে সেখানে তারা দালাল পার্টি দিয়ে তারা 2014 থেকে এটা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত 2024 একই খেলা। পল্লী বিদ্যুৎ বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। সকালে প্রেস ক্লাবের সামনে 2 দফা দাবি নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্য, শোষণ, নির্যাতন ও নিপীড়ন থেকে পল্লী বিদ্যুৎ সমিতির মুক্তি এবং গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈত নীতি পরিহারের দাবি করেন। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 1 অক্টোবর থেকে পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির সকল ধরনের যোগাযোগ আর তথ্য সরবরাহ থেকে বিরত থাকার সিদ্ধান্তের কথা জানান তারা। রোববার থেকে বৃষ্টি না হওয়ায় রংপুরে কমতে শুরু করেছে তিস্তার পানি। গেল 2 দিন বিপদসীমার ওপরে থাকলেও আজ রংপুরে কাউনিয়া পয়েন্টে তিস্তা বইছে বিপদসীমার নিচ দিয়ে। এমন অবস্থায় ভারত থেকে উজানের ঢল না আসলে আপাতত উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে নদীর পানি কমলেও নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে এখনও নামেনি পানি, তাই এই অঞ্চলের মানুষের দুর্ভোগ এখনও কমেনি। বন্যা কবলিতদের ত্রাণ সহায়তার পাশাপাশি দেওয়া হচ্ছে চিকিৎসা সেবাও। এদিকে পানি নেমে যাওয়ায় বাড়িতে ফিরতে শুরু করেছেন লালমনিরহাট ও রংপুরে দুর্গত এলাকার মানুষ, কিন্তু পানি নামতে থাকায় বাড়ছে নদী ভাঙনের ঝুঁকি। গেল সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে উত্তরের 5 জেলার বন্যার সংখ্যা তৈরি হয়। এতে পানিবন্দী হয়ে পড়েন অন্তত 1 লাখ মানুষ। বাড়ি ঘরে পানি,
বাচ্চা কাচ্চার সমস্যা হয়ে গেছে, ছাগল গরু নিয়ে খুব বিপদে আছি। ধান করার পরে এখন থর হয়েছে, কাজ থর হয়েছে, পানি ধানের উপর দিয়ে চলছে। রান্না বাড়া করবে ভাই না, খাইতে পারি না, শুকনো জিনিস খাতে। ময়মনসিংহের গৌরীপুরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা। সোমবার বেলা 1:30টার দিকে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমীর নেতৃত্বে 3 সদস্যের তদন্ত দল ঘটনাস্থলে আসেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন 10 দিনের মধ্যে তদন্ত কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। গত 26 সেপ্টেম্বর ভোর 4:30টার দিকে গৌরীপুর পৌর এলাকায় গোবিন্দ জিউর মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বরিশালের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল বলেন, জামায়াত ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবসময় সোচ্চার রয়েছে। জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আগামীতে প্রযুক্তি খাতে বাংলাদেশ আরও ভালো করবে আর তরুণ উদ্যোক্তাদের হাত ধরে এই উন্নতি সাধিত হবে। সোমবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে চীনা প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড এক্সট্রা ডিলার্স মিট অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। চীনা ব্র্যান্ডের দেশীয় ফ্র্যাঞ্চাইজি কম্পিউটার সলিউশন এই ডিলার্স মিটের আয়োজন করে। প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয় এই আয়োজনে। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন আইসিটি ডিভিশনের সচিব শীর্ষ হায়দার চৌধুরী। এ সময় তিনি বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে প্রযুক্তি শিল্পের নতুন নতুন পণ্যের সাথে পরিচয় ঘটবে প্রযুক্তিপ্রেমীদের। এছাড়াও অনুষ্ঠানে বেসিস সহ কম্পিউটার সলিউশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লেবাননে সীমিত পরিসরে স্থলাভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন ঘোষণায় প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে থামানোর বিষয়ে তার প্রশাসনের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নেই। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে বাইডেন আরও বলেন, এই মুহূর্তে উভয় পক্ষের যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসা উচিত। এদিকে ইসরায়েলের স্থল আক্রমণ ঠেকাতে প্রস্তুত আছে হিজবুল্লাহ গোষ্ঠী। এক বিবৃতিতে একথা জানিয়েছেন সংগঠনটির ডেপুটি জেনারেল সেক্রেটারি নাইম কাশেম। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনটির পক্ষ থেকে প্রথমবারের মতো বিবৃতি এসেছে। সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ এই নেতা আরও জানান, হিজবুল্লাহর অস্ত্রের মজুদ এখনও অক্ষত আছে। ইসরায়েলি বাহিনীকে ঠেকানোর মতো যথেষ্ট শক্তি আছে তাদের। এদিকে লেবাননের ভেতরে ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনা থাকায় ভয় আতঙ্কে শহর ছেড়ে পালাচ্ছেন লেবাননের বাসিন্দারা। ইতিমধ্যে 10 লাখের বেশি লেবানিজ বস্তুচ্যুত হয়েছেন। 2 সপ্তাহের ব্যবধানে ইসরায়েলে হামলায় দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে হাজারের উপর। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার ঘটনায় ইসরায়েল বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। এদিকে রাজনৈতিক হত্যা বলে অভিহিত করেছেন ক্রেমলিন। এক বিবৃতিতে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, লেবাননে হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে সংকটে ফেলে দিয়েছে ইসরায়েল। লেবাননের বেসামরিক নাগরিকদের হত্যা করেছে তারা। লেবাননের পরিস্থিতির গাজার মতো ভয়াবহ হবে, যা চলমান সহিংসতাকে আরও উস্কে দেবে। এজন্য সম্পূর্ণভাবে দায়ী নেতানিয়াহু প্রশাসন। গেল শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। গাজা ও লেবাননের পর এবার ইয়েমেনেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো হামলায় ইয়েমেনের 3 প্রকৌশলী সহ মারা গেছেন 4 জন, আহত আরও বেশ কয়েকজন। এদিকে লেবানন জুড়ে ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জাম সহ সৈন্যের সংখ্যা বাড়িয়েছে। সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তারা। গত একদিনে ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ গেছে শতাধিক মানুষের। 2 সপ্তাহের ব্যবধানে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে হাজারের ওপর। মধ্যপ্রাচ্যের দেশ গাজা, লেবানন ছাড়াও ইয়েমেনের দিকে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলিরা। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত এড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি রাসায়নিক প্ল্যান্টে আগুনের ঘটনায় সরিয়ে নেওয়া হয়েছে 17,000-এর বেশি বাসিন্দাকে। বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। বন্ধ হয়ে গেছে একটি মহাসড়ক। স্থানীয় সময় রোববার ভোর 5টার দিকে জর্জিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত কোনিয়ার্স বায়োল্যাব প্ল্যান্টে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল, তবে দুপুরের দিকে রাসায়নিক পদার্থের বিক্রিয়ায় আবারও জ্বলে ওঠে আগুন। বিষাক্ত ধোঁয়ার জন্য বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর কর্মীরা। হারিকেন হেলেনের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, জর্জিয়া সহ 6টি অঙ্গরাজ্য। প্রাণহানি বেড়ে 90 ছাড়িয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু, কালভার্ট ভেঙে পড়া এবং বিদ্যুৎহীন অবস্থায় কয়েক লাখ মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ 1,500 থেকে 10,000 মার্কিন ডলার ছাড়িয়েছে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দুদিনের টানা বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের কবলে নেপাল। ভূমিধস ও বন্যায় প্রাণহানি বেড়ে 192 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত 56 জন। ঝুঁকি এড়াতে 3 দিনের জন্য স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে নেপাল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv লিখে।